ঈদে মিলাদুন্নবীতে দেশ জুড়ে নানা আয়োজন। চট্টগ্রামে জশ্নে জুলুসে লাখো মানুষের ঢল। রংপুরে 4 মার্ডার নিয়ে সীমান্তের বক্তব্যের সাথে 2 আসামির জবানবন্দির মিল রয়েছে, দাবি পুলিশের। দিনাজপুরে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত। কয়লা উত্তোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শানাত শারিয়ার। দুরুদ সালামে মুখর রাজপথ, ধর্মীয় আবহে একাকার দেশের নানা প্রান্ত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোথাও জশ্নে জুলুস, কোথাও হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। দিনের মূল আবহ ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ স্মরণ। রাজপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শুধুই মানুষের সারি। পতাকা আর নাতের আসলে বদলে গেছে চেনা দৃশ্য। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস। নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৬ শহরে সমবেত হন ধর্মপ্রাণ মানুষ। মুরাদপুর, জিএসি, ওয়াসা হয়ে জশনে জুলুস নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যায় টাইগার পাস পর্যন্ত। পরে একই পথে ফিরে যায় জামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সেখানে ছিল মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত সহ নানা ধর্মীয় আয়োজন। পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন, আজকে 1000 বছরের শ্রেষ্ঠ দিন। প্রিয় নবীজির শুভ আগমনে আমরা 12 রবি আউয়াল উদযাপন করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো উপভোগ করেছি। আয়োজকরা বলছেন, যশোরে জুলুস এখন শুধু একটি ধর্মীয় শোভাযাত্রা নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। জুলুসের সাক্ষী হিসাবে অন্তত রসুল যেন আমাদেরকে পরপারে দিতে পারেন। আমরা নবীর উম্মত, এটা যেন আমাদের বাচ্চাদের কাছে স্মরণ থাকে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে স্মরণ থাকে। 5 দশক ধরে টানা হয়ে আসা এই জশনে জুলুস গিনেস বুকে স্থান পাবে এমন প্রত্যাশা তাদের। নাদিম হোসেন, চ্যানেল 24। রংপুরে 4 খুনের ঘটনায় সীমান্তের দেয়া জবানবন্দির সাথে 2 আসামির জবানবন্দির মিল পাওয়া গেছে। সকালে তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ডের রাতে আসামিরা সীমান্তের বাসায় ইয়াবা সেবন করছিল। আদালতে দেয়া স্বীকারোক্তিতে উঠে এসেছে সেই বিষয়টি। এতে মামলার এজাহার দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। ঘটনার সত্যতা নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার। জবানবন্দি রেকর্ডের পর সীমান্তকে তুলে দেওয়া হয় পরিবারের জিম্মায়। এবং সীমান্ত বিজ্ঞ আদালতে তারা ওই 2 অভিযুক্ত যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যের অনুরূপ সাক্ষ্যই দিয়েছে, অর্থাৎ সে স্বীকার করেছে যে গভীর রাত পর্যন্ত, রাত 2টা-2:30 পর্যন্ত তারা তার বাসাতে ছিল। আমাদের এই প্রক্রিয়াটা চলছে, এটাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন, তারাও জিজ্ঞাসাবাদ করবেন। দিনাজপুরে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। সকালে সাবেক পৌর মেয়র মর্তুজা মানিকের নেতৃত্বে বের করা হয় শোক র্যালি। শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। সেখানে ফুলবাড়ী রক্ষার জন্য শপথ নেন অংশগ্রহণকারীরা। পরে কর্মসূচি পালন করেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। আলোচনা সভায় ফের ফুলবাড়ী কয়লা উত্তোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন বক্তারা। ফুলবাড়ির দিকে তাকায় তখন কয়লা ছাড়া আর কিছুই দেখে না, কিন্তু এখানে মানুষ আছে, এখানে বিশাল পানি সম্পদ আছে, এখানে 3 ফসলি আবাদি জমি আছে। এগুলো ধ্বংস হলে বাংলাদেশে এইটার মূল্য কোনো আর্থিকভাবে পরিমাপ করা যায় না। কোম্পানি এবং কোম্পানির সহযোগীরা মুনাফার জন্য দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। 3 জনের প্রাণহানি, 2 শতাধিক আহত। এরপর আন্দোলন থামাতে করা হয় 6 দফা চুক্তি। কিন্তু দিনাজপুরে ফুলবাড়ী ট্র্যাজেডির 20 বছরেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি তার। সম্প্রতি ফের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রসঙ্গ সামনে আসায় নতুন করে ক্ষোভে ফুঁসছে জনগণ। 26 আগস্ট 2006 উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল,
জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে দেশ থেকে প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে আন্দোলনে নামে জনগণ। এক পর্যায়ে তাদের উপর গুলি চালায় পুলিশ ও বিডিআর। প্রাণ হারান ৩ জন, গুলিবিদ্ধ সহ আহত হন ২ শতাধিক। এরপর শুরু হয় অনির্দিষ্টকালের হরতাল অবরোধ। অচলাবস্থা কাটাতে ৩০ আগস্ট ফুলবাড়িবাসীর সাথে ৬ দফা চুক্তি করে তৎকালীন সরকার, যার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি ২ দশকেও। সেদিনের গুলিতে আহত হয়ে পঙ্গুত্বে জীবন কাটাচ্ছেন সুজাপুর এলাকার বাবলু রায়। তার চাওয়া, জীবদ্দশায় দেখে যেতে চান ৬ দফার বাস্তবায়ন। একই দাবি এলাকাবাসীর। ফুলবাড়ি আন্দোলন করতে গিয়ে আমি পঙ্গুত্ব বরণ করছি। আজকে ২০ বছর হয়ে গেল। আমার জীবনের শেষ চাওয়া পাওয়া, আমি যেন ফুলবাড়ির ৬ দফা চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখে যেতে পারি। কোনো সরকার এই দাবিটা নিয়ে কথা বলেনি যে এটা বাস্তবায়ন করতে হবে। যে সরকারের সাথে চুক্তি হয়েছিল ২০০৬ সালে, সেই সরকার এখন আবার ক্ষমতায় আছে। ফলে সরকার প্রথম দায়িত্ব হচ্ছে যে ৬ দফা চুক্তিকে প্রথমত বাস্তবায়ন করা। এর মধ্যেই নতুন করে সামনে এসেছে ফের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রসঙ্গ। এতে ক্ষোভে ফুঁসছেন সেখানকার মানুষ। এটা অর্থমন্ত্রী বলছেন, উনি আগ বাড়িয়ে বললেন, না বুঝে বললেন, না ভাব দেখিয়ে বললেন, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তার এই অজ্ঞতা, তার এই ধরনের কথা, তার এই অধ্যত্ব আমরা ফুলবাড়ির মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। যদি বর্তমান সরকার এই খনি নিয়ে কোনো চক্রান্ত করার চেষ্টা করে, ফুলবাড়ির মানুষ যেমন জীবন দিয়ে ফুলবাড়িকে রক্ষা করেছে, তেমনি আবার ফুলবাড়ির মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে হলেও ফুলবাড়ি রক্ষা করবে। প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। কেবল অপেক্ষা ফুরুচ্ছে না ৬ দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল। বেল্লাল হোসেন সজল, খুলনাতে ডেঙ্গু প্রাদুর্ভাবের কি অবস্থা, কি পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি আছেন এবং হাসপাতাল থেকে তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? শাহনাজ, প্রতিনিয়ত যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু বাড়ছে এবং সময়ের সাথে সাথে উদ্বেগটাও কিন্তু অনেকাংশেই বাড়ছে। খুলনার বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, পাশাপাশি বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে আমরা দেখছি যে শয্যার সংকট। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার জেনারেল হাসপাতাল। সেই হাসপাতালটিতে এখানে মেডিসিন বিভাগে 16টি শয্যা রয়েছে। সেই 16 শয্যার বিপরীতে আজকে এই মুহূর্তেই ভর্তি আছেন ৪৫ জন রোগী। সেই ৪৫ জন রোগীর মধ্যে ২৪ জনই কিন্তু ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত এবং ডেঙ্গু রোগ নিয়ে কিন্তু তারা হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এবং হাসপাতালের যে বারান্দা, সেটিতে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই যে প্যাথোলজি বিভাগ থেকে শুরু করে একেবারে মেডিসিন ওয়ার্ডের যে বারান্দাটি রয়েছে নিচতলায়, চারিদিকেই যে মশারি টানিয়ে কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি রোগীর সাথে যারা স্বজনরা আসছে, এখানেও যেই পরিমাণ মশার উপস্থিতি, সেখানে অনেক সময় স্বজনরাও কিন্তু যে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি, সেখানেও পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। আমরা দেখছি প্রতিদিনই কিন্তু 100-র উপরে কিন্তু রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি থাকছেন এবং সেখানেও বারান্দাতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত খুলনায় বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 16 জন মারা গেছেন, তার মধ্যে 15 জনই কিন্তু খুলনায় মারা গেছেন। এবং আমরা দেখছি খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ সেটি খুলনা জেলায়, এরপরে রয়েছে বাগেরহাট। পাশাপাশি আমরা দেখছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেমন হাসপাতালের পরিবেশটা নিয়ে যেমন উদ্বেগ পরিস্থিতি, আমরা যদি দেখাতে চাই খুলনা সদর হাসপাতালের একেবারেই সামনে, এখানেও যে ময়লা আবর্জনা, পাশাপাশি যে ডাবের খোসা, হাসপাতালগুলো থেকে অনেক সময় যারা আসছেন চিকিৎসা নিতে, অনেক সময় রোগীদের অসচেতনতা, পাশাপাশি যে চিকিৎসা সেবা বা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের দুর্বলতার কারণে কিন্তু হাসপাতালগুলোর পরিবেশ নিয়ে কিন্তু বরাবরই এখানে যারা চিকিৎসা নিতে আসেন রোগী এবং রোগীর স্বজনদের কিন্তু এই ধরনের যে প্রশ্ন এবং অভিযোগ সেটা কিন্তু থেকেই যায়। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবছর ডেঙ্গু যে নিধনের মশক নিধন কার্যক্রমের বাজেট প্রায় 4.5 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। এবং আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় তারা কিন্তু যে মশক নিধন কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চালাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের মধ্যে 4টি ওয়ার্ডকে কিন্তু তারা রেড জোন হিসেবে কিন্তু ঘোষণা করেছেন। সব মিলে বলা যায় যে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু সামনে আরও ভয়াবহ কিন্তু হওয়ার শঙ্কা করছেন এলাকাবাসী থেকে শুরু করে চিকিৎসকরাও। তো শাহনাজ, এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। জি, বেল্লাল হোসেন সজল খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন বেল্লাল হোসেন সজল।
শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রে আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। শরীয়তপুরে বাস টার্মিনালে স্থান সংকটে দুর্ভোগ চরমে। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। নুরুল আমিন রবিন, শরীয়তপুরে বাস টার্মিনাল নিয়ে দুর্ভোগের কারণ কি, এর সমাধানে পৌর কর্তৃপক্ষ কি বলছে, আর স্থানীয়রা কি চাচ্ছেন? দুর্ভোগ কিন্তু শরীয়তপুরের এই টার্মিনাল সৃষ্টির পর থেকেই 1998 সালে মাত্র 1 একর জমির উপর এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল। আপনি বুঝেন যে 98 সালে নির্মিত একটি বাস টার্মিনাল প্রায় 30 বছর হতে চলল, তারপরে কিন্তু আর কোনো উন্নয়নের ছোঁয়া এই বাস টার্মিনালে লাগেনি। এবং বর্তমানে এই বাস টার্মিনালে যেই মাত্র 1 একর জায়গা রয়েছে, সেখানে সর্বোচ্চ বাস মালিকরা যেটি বলছে 50টি গাড়ি সেখানে তারা পার্কিং করে রাখতে পারে। আর এই 50টি গাড়ির যেই পার্কিং সক্ষমতা এই বাস টার্মিনালটি রয়েছে, তার বিপরীতে কিন্তু প্রায় 250 থেকে 300 যাত্রীবাহী বাস চলাচল করে। অর্থাৎ যদি 50টি বাস এই টার্মিনালে পার্কিংয়ের সুবিধা থাকে, বাকি প্রায় 250 বাস কিন্তু টার্মিনালের বাহিরে সড়কের মধ্যে যত্রতত্র এখানকার মালিক সমিতির বা বাস শ্রমিকদের পার্কিং করতে হয়। এছাড়াও এই জায়গা সংকুলনের কারণে বাস টার্মিনালে কিন্তু কোনো আধুনিক ভবন গড়ে ওঠেনি। যেই জরাজীর্ণ একটি ভবন আজ থেকে প্রায় 25 বছর আগে নির্মাণ, কোনো বাসের কাউন্টারের যে টিকিট কাটা বা যাত্রীদের বিশ্রামাগার অথবা যে ক্যান্টিন বা টয়লেটের যে যারা রয়েছেন তারা অস্থায়ীভাবে আমরা দেখেছি একটি জায়গায় তারা যাত্রীদের টয়লেটের ব্যবস্থা করেছে, তবে সেটি একেবারেই অপ্রতুল। সব মিলিয়ে আমি বলবো এখানকার যাত্রীদের যেমন ভোগান্তি রয়েছে এবং যারা বাস মালিক রয়েছে, শ্রমিক রয়েছে, তারাও কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আমরা এই বাস টার্মিনালের এখানে বেশ কিছু যাত্রীরা রয়েছে এবং মালিক পক্ষের লোকজন রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। এখানে বাস মালিক সমিতির প্রতিনিধি আছেন। মূলত এই বাস টার্মিনালটি তো 98 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তো এখন জায়গা সংকট, কতটুকু জায়গা আছে, কতটুকু বাস, এখানে কতগুলি বাস আপনারা পার্কিং করতে পারেন, এই সমস্যার সমাধানের জন্য আপনারা কোথাও যোগাযোগ করেছেন কিনা বা কি উদ্যোগ গ্রহণ করেছেন? ধন্যবাদ চ্যানেল 24-কে। তো এই বাস টার্মিনাল 1998 সালে আমরা পারিবারিকভাবে পৌরসভার 1 একর জায়গা দান করছি। সেটা 2015 সালের দিকে বাস টার্মিনালটা টেন্ডারের মাধ্যমে দোতলা একতলা ভবন হয়েছে। তো বর্তমানে আন্তঃজেলার গাড়ি চলাচলের ক্ষেত্রে আমাদের অনেক গাড়ি, প্রায় 300-400 গাড়ি লোকাল এবং আন্তঃজেলা মিল্লা, তো এখানে 50-60টার বেশি গাড়ি রাখা যায় না। তো আমাদের দাবি হইল পৌর কর্তৃপক্ষের কাছে এবং জেলা প্রশাসকের কাছে, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে, যে দ্রুত এই শরীয়তপুরের বাস স্ট্যান্ডটা আধুনিক বাস স্ট্যান্ডে রূপান্তরিত করার জন্য এবং আরও জায়গা একরের মাধ্যমে নিয়ে আধুনিক বাস স্ট্যান্ড, যাত্রী সেবা, টয়লেট ব্যবস্থা, যাত্রী ছাউনি এবং আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটা বাস স্ট্যান্ড আমাদের মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের পক্ষে। আপনারা কি এই বাস টার্মিনালকে আধুনিকরণের বা জায়গা অধিগ্রহণের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমরা মাঝে মাঝে আগের যে মেয়ররা ছিল তাদের সাথে যোগাযোগ হয়েছে। তো এখন বর্তমানে তো প্রশাসক নিয়োগ আছে, তার কাছে আমাদের দাবি রইল যে আধুনিক বাস স্ট্যান্ড যাতে হয় এবং যাত্রী সেবা এবং মালিক শ্রমিকদের আমরা যেন সুন্দর পরিবেশে যাত্রী সেবা দিতে পারি। ধন্যবাদ। জি শাহনাজ, আমরা শুনছিলাম যে বাস মালিক সমিতির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে জায়গা অধিগ্রহণের জন্য কিন্তু তারা একাধিকবার পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। তবে আমরা যতটুকু পৌর কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি, এর মধ্যে কিন্তু তারা জায়গা অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করেছিল। তবে অর্থ যোগান না হওয়ায় কিন্তু অতিরিক্ত যে 2 একর জায়গা অধিগ্রহণের তারা হাতে নিয়েছিল সেটি
সম্ভবপর হয়ে ওঠেনি। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু যেই সড়কের মাঝে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একেবারে সড়কের মাঝে বাসগুলিকে পার্কিং করে এখানে যাত্রী পরিবহন করা হচ্ছে, যার কারণে একদিকে যেমন সড়কে যানজট লেগে থাকছে এবং যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে এখানে যে মহিলা এবং শিশু যাত্রী যারা রয়েছে এবং বয়স্ক যাত্রী তারা কিন্তু খুবই ভোগান্তিতে পড়ে, বিশেষ করে দীর্ঘ সময় যাদের এখানে অপেক্ষা করতে হয়। এখানে কোনো ধরনের বিশ্রামাগার বা টয়লেট বা ক্যান্টিন কোনো কিছুই মূলত নেই, যার কারণে স্থানীয় যাত্রীদের একটি দাবি যে যত দ্রুত সময়ে সম্ভব অন্তত এই বাস টার্মিনালটাকে একটি আধুনিক বাস টার্মিনালে যেন রূপান্তর করা হয় এবং বিশেষ করে যেই যাত্রীবাহী বাসগুলিকে সড়কের মধ্যে পার্কিং করার ফলে যে যানজট তৈরি হচ্ছে এটি নিরসনের জন্য দ্রুত সময়ের মধ্যে জায়গা অধিগ্রহণ করে বাস টার্মিনালটিকে একটি বড় পরিসরের আধুনিক ভবন করার নির্মাণ জানিয়েছেন যাত্রী এবং মালিক পক্ষের লোকজন। তো শাহনাজ, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে বাস টার্মিনাল নিয়ে দুর্ভোগের খবর। জি রবিন, শরীয়তপুর থেকে বাস টার্মিনাল নিয়ে দুর্ভোগের খবর জানাচ্ছিলেন নুরুল আমিন রবিন।